মোহনবাগানের জন্য এবছরের এসিএল 2 এত ইম্পর্টেন্ট কেন? সুপার কাপে মোহনবাগান কোন দল নামাবে সেই নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে, আর ট্রান্সফার মার্কেট নিয়ে দু একটা কথা বলে নেবো আজকের ভিডিওতে। প্রথমে ট্রান্সফার মার্কেট নিয়েই আলোচনাটা করে নেওয়া যাক। সেটা হচ্ছে চারদিকে বেশ কিছু নাম আমরা শুনতে পাচ্ছি, মানে অনেকেই অনেক জায়গায় কমেন্টে লিখছেন যে এই প্লেয়ার আসছে কনফার্ম হয়ে গেছে, ওই প্লেয়ার আসছে কনফার্ম হয়ে গেছে। আমি তাদেরকে বলবো, আপনাদের কাছে যদি কনফার্ম খবর থাকে যে এই প্লেয়ার মোহনবাগানে আসছেই, আপনারা 100% শিওর, তাহলে আপনারা আনন্দ করতে পারেন। কিন্তু যদি আপনাদের কাছে সেরকম খবর না থাকে, তাহলে ট্রান্সফার মার্কেট নিয়ে আগে থেকে আনন্দ করার কোনো মানে হয় না। কারণ যতক্ষণ না খাতায় কলমে ডিল ডান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যে কোনো কিছু হতে পারে। ফলে আমার ব্যক্তিগত মতামত এটাই যে এক্ষুনি আনন্দ করার মতো কিছু নেই, এবং মোহনবাগান সমর্থকদের সকলকেই বলবো, আপনারা অকারণ আনন্দ করবেন, তারপর দুঃখ পেতে পারেন। তো এক্ষুনি আনন্দ করার কিচ্ছু নেই। বিভিন্ন খবর আসছে, খবরগুলো শুনুন, এনজয় করুন, কিন্তু এক্ষুনি 100% বিশ্বাস করে আনন্দ করার মতো কিন্তু কোনো কারণ নেই। নেক্সট চলে আসি এসিএল 2। এসিএল 2 এই বছর এতটা ইম্পর্টেন্ট কেন? মোহনবাগানের কাছে তো অবশ্যই ইম্পর্টেন্ট, এবং ভারতীয় ফুটবলের কাছে ভীষণভাবে ইম্পর্টেন্ট। কারণ আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম, এবছর যে কোফিশিয়েন্ট পয়েন্টের ব্যাপার আছে, সেটা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান কেউই সেইভাবে অর্জন করতে পারেনি। ফলে এই বছর মোহনবাগান এসিএল 2 এ কি পারফর্ম করছে, সেখান থেকে কতটা কোফিশিয়েন্ট পয়েন্ট নিয়ে আসতে পারছে, তার উপর কিন্তু ডিপেন্ড করছে পরের বছর এসিএল 2 এর স্লট থাকবে কি থাকবে না। তো আমার বিশ্বাস ছিল যে এআইএফএফ এই জায়গাটা বিচার করে ভারতীয় ফুটবলের বৃহত্তর স্বার্থে হয়তো আইএসএল এ বিদেশির সংখ্যা বাড়াবে, কিন্তু এখনো এআইএফএফ এর তরফ থেকে এরকম কোনো পদক্ষেপ দেখা যায়নি। মানে বিষয়টা এরকমই দাঁড়িয়ে যাচ্ছে, ভারতীয় ফুটবলের উন্নতির বা ভারতীয় ফুটবলকে বাঁচানোর দায়টাও এসে পড়ে যাচ্ছে মোহনবাগানের ঘাড়ে। সেই ভার বহন করতে মোহনবাগানের কোনো আপত্তি নেই, কিন্তু সামান্য কিছু সাহায্য পেলে ভালো লাগে বা কাজটা করতে সুবিধে হয়, যেটা এআইএফএফ থেকে পাওয়া যাচ্ছে না। তো স্বাভাবিকভাবেই আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে মলিনা দেশে চলে গেছে, প্লেয়াররা ফিরে চলে গেছে। ব্যাপারটা এরকম যে প্লেয়াররা দেশে গেছে ছুটি কাটানোর জন্য, কিন্তু মলিনা দেশে গেছে কিন্তু এই আমাদের পরবর্তী সিজনের দল গঠনের ক্ষেত্রেও কিছু কাজ তিনি করবেন। তিনি শুধু কাজ করতেই গেছেন তা না, তিনি তার ফ্যামিলির সঙ্গে সময় কাটাবেন, এবং তার সঙ্গে তিনি কিন্তু পরের বছরের টিমটা তৈরি করার জন্য প্লেয়ার স্কাউটিং বলুন বা আইডেন্টিফাই করা, এজেন্টদের ইনফর্ম করা, এই প্লেয়ারের সঙ্গে কথা বলা, ওই প্লেয়ারের সঙ্গে কথা বলা, এই সমস্ত কিছুও তিনি কিন্তু একটা ওখান থেকে কন্ট্রোল করবেন। এবং স্বাভাবিকভাবেই এসিএল 2 খেলতে গেলে আমাদের সেই লেভেলের 1 থেকে 2 জন বিদেশি লাগবে, যারা ভারতবর্ষের ইতিহাসে বা ভারতবর্ষের ফুটবল ইতিহাসে ওই ধরনের বিদেশি আসেনি বা ওই লেভেলের বিদেশি কোনোদিন খেলেনি। সেই লেভেলের কিন্তু বিদেশি লাগবে টিমে 1 থেকে 2 জন। নেক্সট আর একটা আমার ব্যক্তিগত মতামত আছে, জানিয়ে আমার ব্যক্তিগত মতামতের খুব একটা ভ্যালু নেই, তবুও আমার মনে হচ্ছে সেটা হচ্ছে মোহনবাগানের উচিত কিন্তু ওই ডুরান্ড কাপে গিয়ে প্রস্তুতি নেওয়া আইএসএল এর, তারপরে সিজন শুরু করা। এইটাতে আমি খুব একটা পক্ষপাতী নই। যদি এসিএল 2 খেলতে হয়, ভালো কিছু করতে হয়, তাহলে এই মুহূর্তে বিদেশের ছোটোখাটো ক্লাব যারা আমাদেরকে ভালো রকম টক্কর দিতে পারে, যে ক্লাবরা আমাদের থেকে এগিয়ে রয়েছে, এরকম ক্লাবের সঙ্গে কিছু ম্যাচ খেলা, তাতে আমরা গোহারান হারি, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু কিছু অভিজ্ঞতা হবে। একজন আমার কমেন্টে বলেছিলেন মলিনার তো স্পেনে অনেক কন্ট্যাক্টস রয়েছে, মলিনার স্পেনে একটা রেসপেক্ট রয়েছে, মলিনা যদি চেষ্টা করে ওখানকার সেকেন্ডার ডিভিশনের সঙ্গে বা অ্যাটলিস্ট থার্ড ডিভিশন হলেও চলবে, সেখানকার ক্লাবের সঙ্গে যদি মোহনবাগানের কয়েকটা ম্যাচ খেলাতে পারেন, তাহলে মোহনবাগান এএফসি কাপের একটা প্রস্তুতি নিতে পারবে, এবং সেক্ষেত্রে ম্যাক্সিমাম বিদেশি খেলিয়ে টিমটার মধ্যে একটা বন্ডিং কম্বিনেশন তৈরি করা যেতে পারে। রেজাল্ট ডাজন্ট ম্যাটার, ওখানে আমরা কতগুলো হারলাম কি খেলতে পারলাম কি পারলাম না, ওইভাবে ম্যাচগুলোকে দেখাই উচিত না, শুধুমাত্র আমাদের প্রস্তুতির জন্যই ম্যাচগুলো খেলা উচিত। সিজন শুরুর আগে অন্তত স্পেনে 1 মাসের একটা ক্যাম্প, সেখানে 2-3টে ম্যাচ খেললো, কন্ডিশনিং করলো, ট্রেনিং করলো, তো আরও বড় লেভেলের কিছু ইনস্ট্রাক্টরদের থেকে কিছু ইনস্ট্রাকশনস পেলো, কিছু অভিজ্ঞতা পেলো। এইটা করাটা আমার মনে হচ্ছে উচিত হবে এএফসি বা এসিএল 2 এর নিরিখে আমি বলছি। আইএসএল খেলার জন্য ডুরান্ড কাপের প্রস্তুতি নিয়েও এবছর দেখা গেছে খুব একটা অসুবিধা হয়নি, সেটা নিয়ে ভাবনা চিন্তা নয়। তো একইভাবে সুপার কাপ নিয়ে আবার একটা জটিলতা তৈরি হচ্ছে। কি জটিলতা? যেটা আপনাদেরও বক্তব্য, ম্যানেজমেন্টও সেটা নিয়েই ভাবনা চিন্তা করছে, যে প্রথম ম্যাচটা যদি চার্চিল ব্রাদার্সের সঙ্গে হয়, যেটা হওয়ার সম্ভাবনা একদম নেই বললেই চলে,
তো সেক্ষেত্রে জুনিয়র প্লেয়ারদের খেলিয়ে ওই ম্যাচটা থেকে কাদের পোটেনশিয়াল আছে, কাদের মেন টিমে আনা যায়, কোন প্লেয়ারগুলো মেন টিমের জন্য উপযুক্ত হতে পারে বা কোন পজিশন ওয়াইজ কোন প্লেয়ারকে আনা যেতে পারে, এগুলোর জন্যই একটা স্কাউটিং টুর্নামেন্ট হিসেবেই সুপার কাপকে মোহনবাগান ভেবেছিল। এবং যতদূর খবর পাওয়া যাচ্ছে মলিনা ডাগ আউটে থাকবেন হয়তো সুপার কাপের ম্যাচগুলোতে, কনফার্ম নয়, তবে কোচ হিসেবে কিন্তু বাস্তব রায় থাকতে চলেছেন, এরকম একটা খবর পাওয়া যাচ্ছে। তবে এটা নিয়ে এখনও ফাইনাল ডিসিশন হয়নি। আজকালের মধ্যে ফাইনাল ডিসিশন হবে কোন টিম খেলবে এবং কে কোচিং করাবে। কিন্তু সমস্যার জায়গা যেটা আপনারা ভয় পাচ্ছেন, আমরা সকলেই ভয় পাচ্ছি, সেটা হচ্ছে যে যদি ইস্টবেঙ্গল পরে কোয়ার্টার ফাইনালের সামনে, তখন ইস্টবেঙ্গল তো আমাদেরকে ছেড়ে কথা বলবে না যে আমরা জুনিয়র টিম খেলাচ্ছি বলে ওরা একটু ঠিকঠাক খেললো, তা না, ওরা এই সুযোগটাকে পুরোপুরি কাজে লাগাবে। টিমটাকে যতটা সম্ভব বা যতটা গোল দেওয়া যায় সেটার চেষ্টা করবে এবং তারপর থেকে মার্কেটে কী হবে সেটা আলাদা করে আপনাদের বলতে লাগছে না। কারণ ওরা 10 নম্বরে থাকার পরই যা ট্রোলিং বা যা করেছে, তারপরে যদি আমাদেরকে হারায়, তারপরে আপনারা আগেও দেখেছিলেন সেই ডুরান্ড কাপের প্রথম ম্যাচটার পর কী অবস্থা হয়েছিল, হেনস্থা চূড়ান্ত করে ছেড়ে দিয়েছিল। তো ভালো খবর এটাই, ম্যানেজমেন্ট সমর্থকদের কথা ভাবছে এবং এই ম্যানেজমেন্ট ভাবে, তারা এই জায়গাটাও ভাবছে যে এটা হলে কিন্তু আমাদের সমর্থকদের জন্য একটা প্রবলেমের বিষয় হবে। তো সেই কারণে ওই ম্যাচটার জন্য পার্টিকুলারলি অন্যরকম ভাবনা চিন্তা করতে পারে ম্যানেজমেন্ট, সেটা নিয়ে একটা মিটিং হওয়ার কথা আছে। কিন্তু আবার প্রশ্নটা একই জায়গায় দাঁড়িয়ে যে না, কোয়ার্টার ফাইনালে আমাদের মেন টিম খেললো, ইস্টবেঙ্গলের সঙ্গে ম্যাচটা খেললো, এবার তারপরে যদি মোহনবাগান সেমিফাইনালে ওঠে তখন সেমিফাইনালে কি আবার জুনিয়র প্লেয়াররা খেলবে? তো সিনিয়র প্লেয়াররা কি করবে? ওই ডেলি প্যাসেঞ্জারি করার মতো বাড়ি চলে যাবে একটা করে ম্যাচ খেলে। আবার যদি দেখা যায় যে না, অপোনেন্ট টিমে মেন টিম নিয়ে তারা নামছে বা খুব পাওয়ারফুল টিম আমাদের হারিয়ে দিতে পারে বা এরকম সিচুয়েশন হলে আবার তারা ফিরে আসবে, এইভাবে হবে। তবে আমার ওয়াইল্ড গেস হচ্ছে মিক্সড টিম হবে, টিম নামবে হয়তো সিনিয়র প্লেয়ার বলতে আমরা যাদেরকে বুঝছি ভাবি সেই সিনিয়র প্লেয়ার নয়, আরএফডিএল এর যে জুনিয়র প্লেয়াররা আইএসএল এ খেলে, যেমন দীপেন্দু, তারপর সৌরভ, তারপরে আমাদের অভিষেক সূর্যবংশী, সুহেল ভাট, এদেরকেই সিনিয়র ধরা হচ্ছে। এদের সঙ্গে আরএফডিএল এর প্লেয়ারদেরকে যোগ করে একটা টিম করা হবে এবং বিদেশি হিসেবে নুনোরেজ থাকতে পারে, আর কোনো বিদেশি অ্যাভেলেবেল থাকবে জানা নেই। এবার স্কোয়াডে হয়তো আমাদের ভারতীয় টিমের বেশ কিছু প্লেয়ারকে রেখে দেওয়া হলো, তারা রিজার্ভ বেঞ্চে বসে খেলাটা দেখতে পারে। এবার যদি সিচুয়েশান এরকম হয় যে আমাদের জুনিয়র টিম পেরে উঠছে না বা গোল খেয়ে যাচ্ছে, তখন সিনিয়র প্লেয়াররা নেমে ম্যাচ ঘোরানোর চেষ্টা করতে পারে, এরকম একটা কিছু হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু প্যারালালি আমাদের গোটা মেন স্কোয়াডটাও রয়েছে, আবার জুনিয়র স্কোয়াডটাও রয়েছে, এইভাবে তো হবে না। 20 জন প্লেয়ারকেই রেজিস্টার করা যায়, তো 10টা জুনিয়র 10টা সিনিয়র রেজিস্টার করতে পারে। আর যদি কোনো কারণে আমাদের ডার্বিটা নাই পড়ে, ইস্টবেঙ্গল যদি ফার্স্ট ম্যাচ জিততে না পারে কোনো কারণে, তাহলে হয়তো মোহনবাগান পুরো টুর্নামেন্টটাই ওই আরএফডিএল এর প্লেয়ার আর আমাদের আইএসএল স্কোয়াডে যে জুনিয়র প্লেয়াররা ছিল তাদেরকে মিলেমিশিয়ে 1-2 বিদেশি দিয়ে পুরো টুর্নামেন্টটা খেলিয়ে দেবে। তবে কাল পরশুর মধ্যে আপনারা ফাইনালি ব্যাপারটা জেনে যাবেন। একটা মিটিং হওয়ার কথা যেটা রয়েছে সেটা যদি হয় তাহলে ফাইনাল ডিসিশন চলে আসবে। আর আনোয়ার আলী নিয়ে আপনাদের অনেকেরই বক্তব্য ছিল, অনেকে আনোয়ারের নামটাই শুনতে চান না, বলেন দাদা ওর নাম মুখে আনবে না, কিন্তু কিছু করার নেই, ওর নামের জায়গায় আনোয়ারের জায়গায় অন্য নাম তো আর এবিসিডি বলতে পারবো না থেকেও বড় কথা আবার কেস দিয়ে দেবে। ওর যে গুরুদেব আছেন তিনি আবার যাকে তাকে কাউকেই ছাড়েন না, কখন কেস ফেস দিয়ে দেবেন মুশকিল হয়ে যাবে। তো মার্কাস জানিয়েছে 9 মে একটা ফাইনাল হিয়ারিং হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা তো সেই তারিখ পে তারিখ সেই ডায়লগটা মনে পড়ে যাবে, 1 বছর ধরে চলছে। এটাই বাস্তব, আমাদের দেশে এটাই বাস্তবে বলে ভেবে কোনো লাভ নেই। এখানে আপনি কেস করলে আপনার নাতি রেজাল্ট পাবে, আপনি আর তখন ইহ জগতে থাকবেন না যখন রেজাল্ট আসবে, সব বিষয় তাই চলে। তো এর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে, এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।